এই অনুষ্ঠানে আমরা যে ধরনের উত্তর দেই বা আপনাদের যে ধরনের পরামর্শ দিই, এটা একটা প্রাথমিক ধারণা, একটা গাইডলাইন হিসেবে ধরে নেবেন। কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখছি না, সামনাসামনি বসে আপনার কেস নিয়ে, সমস্যা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নাই। এই জন্য আমাদের পরামর্শের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনুগ্রহ করে কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন ভাইয়া? আপনার কণ্ঠস্বর খুব পরিচিত মনে হচ্ছে। আপনি বোধহয় আগেও কল করেছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কমিউনিটির সুন্দর সেবা দেওয়ার অনেক কিছু আমরা উপকৃত হই। থ্যাংক ইউ ভাইয়া। একটা কোয়েকশন আমি ভাই একটু যদি জোরে বলেন, আমাদের যে কোনো কারণে শুনতে একটু অসুবিধা হচ্ছে, জোরে বলেন। আমি রিফিউজি স্ট্যাটাস পাইছি, তো আমি ট্রাভেল ডকুমেন্ট লাগি আমার এক ফ্রেন্ড রে লইয়া তাই না একটু কাটাকাটি করিয়া অনলাইনে করছেন ট্রাভেল ডকুমেন্ট। জি। তো সাবমিট করার দিন টাইম রয়েছে। আমার পাসপোর্টের ফটোকপি আর আমার সিগনেচার পাসপোর্টে যেটা বইব ওগু দিছি, দেওয়ার পরে ওখান গতকালকে আইসে ইমেইল দিয়ে দিছে আমারে তারা আমার পুরাতন পাসপোর্টের নাম্বার উল্লেখ করে দিছে, যেটা রিসেন্টলি কিছুদিন আগে রিটার্ন দিলাইছিল তারা 12 সাল ভিসা বাড়ানির লাগিয়ে দিছিলাম একটা বাংলাদেশি। তো ওরগু ফুস্টা বিষয়ে দিতাম এক্সপায়ার হইলেও, তখন মেইন কপি দিতাম না, ফটোকপি দিতাম না করতাম না। ওরা চাইলে আপনি তাদেরকে ওরা আপনার কি চেয়েছে, তাহলে কি অরিজিনাল চেয়েছে নাকি কপি চেয়েছে? আমার বাংলাদেশি এক্সপায়ার পাসপোর্ট, যেটা পাসপোর্টের নাম্বার 10 সালে যখন আইছিলাম যেটা তাদের কাছে আসিল, আমার কি শেষ হয়ে গেছে নানি, তারাও রিটার্ন দিলাইছিল কিছুদিন আগে। জি জি। ওরা আপনার কাছে কি চাইছে? পাসপোর্টের অরিজিনাল চাইছে না কপি চাইছে? অরিজিনাল ডকুমেন্টটাকে, আর কিছু। তাহলে আপনি অরিজিনালটাকে তাকে দিয়ে দেন, এটা তারা আপনাকে রিটার্ন করবে। আচ্ছা, আর আমি যদি এই মুহূর্তে আমার হাতে নাই আর কি, আমি অন্য জায়গায় কাজ করি, আমি সেটা পোস্ট অফিসে আমার ফটোকপি আছে আগে পুরানা, আপনি ফটোকপি দিতে পারেন। ফটোকপি দিলে আপনাকে সবসময় ব্যাখ্যা দিতে হবে যে অরিজিনাল কেন আপনি সাবমিট করছেন না। লস্ট হয়ে গেছে। হ্যাঁ, লস যদি হয়ে যায় সেক্ষেত্রে তারা জানতে চাইতে পারে যে আপনি পুলিশের কাছে ইনফর্ম করেছেন কি না, এটা জানতে চাইতে পারে, নাও চাইতে পারে। তো সাধারণত এটা যেটা হয়, এখন আপনি অনলাইনে এই লস্ট হয়ে গেছে এটা আপনি লিখতে পারেন। লিখলে ওরা আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেবে, এটা দিয়ে ওই যে ইমেল করেসপন্ডেন্স হয়েছে ওটা আপনি সাবমিট করতে পারেন। তারা বলছে কি ফুস্টা বিষয় দিয়া ফুস্টা বিষয় একটা রিসিট দিবে, ও বারবার কিতা অনলাইনে ইয়করা লাগে। হ্যাঁ, যদি আপনার কাছে অরিজিনাল না থাকে তাহলে ওইটা দিয়ে আপনি লস পাসপোর্টের কথা বলে আপনি অনলাইনে রিপোর্ট করলে, এটা মেট্রোপলিটন পুলিশের একটা ব্যবস্থা আছে, আপনি করলে ওরা আপনাকে একটা রিসিট নাম্বার দিয়ে দেবে, এটা আপনি সাবমিট করতে পারবেন। ব্যারিস্টার সাহেব কইয়া নানি অরিজিনাল যে পাসপোর্ট আমার 12 সালে তাদের কাছে আসিল ভিসা বানানি লাগে, এটা তারা কিছুদিন আগে দিলাইছে যে আমার কি শেষ নাইনি, রিটার্ন দিছে, আমার ঘরও আছে। সত্যি যেটা বললাম, তখন আমার আতো এই মুহূর্তে আছে ফটোকপি আর কি, যেটা নরমালি একটা পাসপোর্টের 2-3 পেজ থাকে নানি। জি। কোনটা করলে ভালো হবে? না আমার মতে শোনেন, এখানে আপনার ওই পাসপোর্টটা তো আর কোনো কাজে আসবে না, কারণ আপনি কখনো আর বাংলাদেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তবে কিন্তু আপনার রিফিউজি স্ট্যাটাস নিয়ে প্রশ্ন দাঁড়াতে পারে, এবং আপনি বাংলাদেশেও তো আপনার স্ট্যাটাস থাকা অবস্থায় ভিজিট করতেও আপনি পারবেন না। তো এই জন্যে আমার মনে হয় এই পাসপোর্টটা আপনার এখন কোনো কাজেও আসবে না। আপনি ইচ্ছা করলে অরিজিনাল পাঠাতে পারেন, তারা হয়তো এটা আপনাকে রিটার্ন করে দিতে পারে, এবং দেবেও তারা হয়তো রিটার্ন করে, কারণ তারা জানে যে এটা যেহেতু অলরেডি এক্সপায়ার্ড, এটা আপনার কোনো কাজে আসবে না। আবার আমি এটাই বেটার হবে নাকি? জি, পোস্ট অফিসে অরিজিনাল পাসপোর্ট জি দিলে ওরা হয়তো আপনাকে রিটার্ন করবে। আচ্ছা ব্যারিস্টার, অফটাই। থ্যাংক ইউ। আরেকজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। কলার কি আমার কথা শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে। হ্যালো, ইয়েস কলার, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া, কি করতে পারি? আমার কোয়েশ্চেন আসলো, আমি অ্যাপ্লাই করছিলাম ব্রিটিশ রিজিওনাল শিবপুরদায়, তো 6 মাস আগে। তো রিসেন্টলি আমি একটা লেটার পাইছি, তারা আমি আনসারের মাঝে নো লেখা দিয়েছিলাম ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা না, ওর মাঝে আমি নো লেখা দিয়েছিলাম, তো আমি জানছিলাম না আমার ক্রিমিনাল হিস্ট্রি আসলো। তো আমার অলরেডি 2টা কোয়েশ্চেন আসলো আর একটা কনভিক্টেড। আমি সিরিয়াস কিতাব পড়ছিলাম, ইয়োর সময় আমি আসলাম আন্ডার এজ 17 আসলাম। তো এটাতে আমার
নির্ভর করবো আমার ব্রিটিশ সিটিজেনশিপ প্রদায়। সরি ভাই, আপনার কথাটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম না। আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কি অ্যাপ্লিকেশন করেছেন আপনি? ব্রিটিশ সিটিজেনশিপ প্রদায়। ব্রিটিশ সিটিজেনশিপ করেছেন, তা আপনি যে কনভিকশন আছে সেটা কি আপনি ডিক্লেয়ার করেছেন সবগুলো? জি না, পয়লা আমি ডিক্লেয়ার করছিলাম না, তো তারা আমার একটা সিটি দিছে পাঠাইয়া, সো কইছে আমার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আসেনি। তাহলে আমি এক্সপ্লেন করে দিছিলাম আমি পুলিশ স্টেশন থেকে আমার সপ্তাহে না, সো আমি ডিক্লেয়ার করেছি তারা। জি, আপনি সবকিছু আপনি ডিক্লেয়ার করবেন, করার পরে তারা দেখবে কনভিকশনগুলি স্পেন্ড হয়ে গেছে কি না। আপনি জানেন যে কনভিকশন, বিভিন্ন কনভিকশন অনুযায়ী তারা কতদিন পরে স্পেন্ড হয়, কয় মাস পরে, কত বছর পরে, তার একটা তালিকা আছে। সেই হিসাবে আপনি দেখবেন আপনার কনভিকশনগুলি স্পেন্ড হয়ে গেছে কি না। জি, আমার আসলে এটা কোনটা লেখা, আমার তো একটা আছে 2009 আর একটা লাস্ট আসলে 2018। জি, আপনার যদি কনভিকশনগুলি স্পেন্ড হয়ে গিয়ে থাকে, আপনি গুগলে চেক করলেই আপনি ওই চার্টটা দেখতে পাবেন। ওই চার্টে বলে দিবে যে কোন কনভিকশন কতদিন পর স্পেন্ড হয় এবং ইমিগ্রেশন পারপাজে আপনার কোন কনভিকশন কবে স্পেন্ড হয়। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে আপনি বুঝবেন যে ওরা এটাকে কিভাবে লিখবে। তো আপনি যেহেতু সমস্ত কনভিকশনই ডিক্লেয়ার করেছেন, তো ফলে এটা আপনার ওইভাবে গুড ক্যারেক্টারকে হয়তো এফেক্ট করবে না যদি আপনার কনভিকশনগুলি স্পেন্ড হয়ে গিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা যে আলোচনা শুরু করতে গিয়েছিলাম, যে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ব্রিটেনে আমরা নতুন একজন প্রধানমন্ত্রী পেলাম, অ্যান্ডি বারহাম। অ্যান্ডি বারহাম আসার পরে ঠিক কী হবে আমরা জানি না। ইমিগ্রেশনে কতটুকু কী বেনিফিট লোকে পাবে আমরা জানি না। যদিও আমরা দেখছি যে বিভিন্ন আমাদের অনেক কমিউনিটিতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকাতে অনেক ভালো ভালো খবর দিচ্ছে। বলা হচ্ছে যে 5 বছর পরেই সেটেলমেন্ট হবে, এটা নাকি এখন মোটামুটি কনফার্ম। আমি কিন্তু আসলে এরকম কোনো কনফার্মেশনের কোনো খবর আমি দেখতে পাইনি। পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তবে মনে রাখবেন, আমাদের সবসময় দেখি যে অতি উৎসাহী প্রেস এবং সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক ধরনের আগাম খবর দিয়ে দেয়, যেটা হয়তো সত্যি নয়। অবশ্যই যদি এই খবরগুলি সত্যি হয়, এটা তো আনন্দের বিষয়, কারণ আমাদের অনেকেই 5 বছর ধরে কষ্ট করে দেশে আছেন। তারা চাচ্ছেন যে 5 বছর ওয়ার্ক পারমিট থাকলে বা রিফিউজি স্ট্যাটাসে থাকলে তারা হয়তো সেটেলমেন্ট পাবেন। এটা তাদের আশা আছে এবং তাদের এই আশাটা যাতে পূরণ হয়, অবশ্যই সেটা আমরা আশা করি। কিন্তু এইভাবে কোনো সরকারিভাবে কোনো খবর না হলে আমাদের মনে হয় গিয়ে অনলাইনে গিয়ে এইভাবে প্রচার করা ঠিক নয়, কারণ এটা মানুষের মনে অহেতুক একটা আশার জন্ম দেয়। যে আশাটা যদি সত্যি না হয়, তো পরবর্তীকালে এটা বড় একটা আঘাত হয়। এখন অ্যান্ডি বারম্যান প্রধানমন্ত্রী হওয়ার পরে ঠিক কী হচ্ছে আমার জানি না। এটা খেয়াল করে দেখবেন, ক্যাবিনেটে অনেক পরিবর্তন হলো। শাবানা মাহমুদ কিন্তু এখনও স্বরাষ্ট্র সচিবই আছেন। যেটা বলছিলাম যে নতুন প্রধানমন্ত্রীর আসার পরে ইমিগ্রেশনের পরে কি প্রভাব পড়বে আমরা এখনও ঠিক জানি না। এবং আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলা বলি করছেন যে এটা নাকি অনেকটা ইমিগ্রেশনের পক্ষে অনেক ভালো ভালো খবর আছে, কি আছে আমরা এখনও জানি না। সবচেয়ে উল্লেখযোগ্য যে খবর বলা হচ্ছে সেটা হচ্ছে নাকি ওই 5 বছর, যে 5 থেকে 10 বছর সেটেলমেন্টের যে পরিকল্পনা ছিল সেটা নাকি আর থাকছে না। অবশ্য আমি এ ব্যাপারে আমি নিজে কোথাও কোনো কংক্রিট কোনো এভিডেন্স আমি এখনও দেখতে পাইনি। পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। শাবানা মাহমুদ, আমি যেটা আগে বলছিলাম, উনি এখনও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন। ফলে যেহেতু সেখানে কোনো পরিবর্তন হয়নি, আমরা জানি না শাবানা মাহমুদের আগে যে পরিকল্পনাগুলো ছিল সেটা কতটা কার্যকরী হবে। এখন অ্যান্ডি বারম্যানের গভর্নমেন্টটা কেমন হবে? অনেকেই অ্যান্ডি বারম্যান সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে। অনেকেই বলে উনি নাকি খুব গরিবের বন্ধু, উনি নাকি গরিবদের জন্য অনেক কিছু করেছেন। যখন উনি মেয়র ছিলেন ম্যানচেস্টারের কিছু অধিবাসীদের সাথে কথা হয়েছে, তারা তো তার ব্যাপারে প্রশংসায় পঞ্চমুখ। এখানেও আমরা দেখলাম যে উনি, যেটা আমাদের কমিউনিটির অনেকের জন্যই ভালো খবর, যে প্যালেস্টাইনিদের ব্যাপারে একটু সহানুভূতির কথা উনি শুনিয়েছেন। বিশেষ করে গাজাতে যেভাবে ইসরায়েলি
সৈন্যবাহিনী যে সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে, নরহত্যা চালাচ্ছে, এটার এ ব্যাপারে উনি সমালোচনা করেছেন। তো জানি না ওনার এই পররাষ্ট্রনীতিটা কতটুকু এবং কিভাবে কতটুকু বলবৎ থাকবে। আমরা এটা জানি যে 2003 সালে উনি কিন্তু এমপি থাকার সময় ইরাক যুদ্ধে উনি কিন্তু সাপোর্ট দিয়েছিলেন ইরাকে হামলা করার ব্যাপারে, যদিও পরবর্তীকালে এটা নিয়ে উনি অনুশোচনা দেখিয়েছেন যে ইরাকের ব্যাপারে এভাবে অন্ধভাবে ওনার সাপোর্ট করাটা ঠিক হয়নি। তো যাই হোক, এখনকার ওনার পররাষ্ট্রনীতি কতটা আমাদের কমিউনিটি বা আমাদের যারা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য কতটা সন্তোষজনক হবে আমরা জানি না, আমরা দেখছি, আমরা দেখব। গত অনুষ্ঠানে আমরা বেশ কিছু বিষয়ে কথা বলেছিলাম। কোনো দর্শক আমাকে বলেছেন এ ব্যাপারে আরও একটু বিস্তারিত বলার জন্যে। আমার মনে আছে আমরা বলেছিলাম যে নতুন যে বিল পার্লামেন্টে আসছে সেই নতুন বিলে ব্যাপক পরিবর্তন আসবে। একটা বড় পরিবর্তন যেটা হবে, এখন আমরা যে ইমিগ্রেশন কোর্ট বলে আমরা যেগুলিকে জানি, যে ইমিগ্রেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সেটা মনে হয় থাকবে না। এটার পরিবর্তে জাজ সাহেবদেরকে বাদ দিয়ে বোধহয় এখানে অ্যাডজুডিকেটর কিছু কোয়ালিফাইড অফিসার থাকবেন যারা আইনজীবী নন, যাদেরকে ট্রেনিং দিয়ে ওখানে বসানো হবে। এটা নিয়ে আমরা দেখেছি বার কাউন্সিল, জেনারেল কাউন্সিল অফ বার, যেটা ব্যারিস্টারদের প্রতিষ্ঠান, তারা এবং ইলপা, ইমিগ্রেশন লয়ার্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তারা এ ব্যাপারে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে যে এইভাবে যদি হয় তবে এই সমস্ত কোর্টগুলি থেকে, এই সমস্ত অ্যাপিল যে প্রতিষ্ঠানগুলি থেকে ঠিকমতো মানুষ হয়তো জাস্টিস পাবে না। কারণ যাদের এমনিতেই আমরা দেখেছি যে অ্যাপিলেট ট্রাইব্যুনালের অনেক জাজমেন্টই সমালোচনার সম্মুখীন হয়, সেখানে যদি আমরা জাজদেরকে বাদ দিয়ে অ্যাডজুডিকেটরকে দিয়ে বিচারগুলো করাই তাহলে হয়তো এই সমস্যাটা আরও প্রকট হবে বলে তারা এটা তীব্রভাবে সমালোচনা করেছেন। এটার সূত্র ধরে আমরা আরও বলেছিলাম যে নতুন বিলে হিউম্যান রাইটস এবং এই যে বাচ্চাদের চলে যাওয়াটা রিজনেবল কিনা এ ব্যাপারে কিন্তু অনেক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে আমরা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিসেবে আমরা বলেছিলাম যে এক সময় 2008-এর আগে এখানে 7 বছরের বাচ্চা নিয়ে কেউ থাকলে কিন্তু তখন যদি কোনো এনফোর্সমেন্ট অ্যাকশন হতো তখন তারা ওইটাকে একটা ডিফেন্স হিসেবে ইউজ করতে পারত এবং প্রায় পুরো ফ্যামিলিকে আমরা দেখেছি যে ইনডেফিনিট লিভ টু রিমেইন দেওয়া হতো। এবং তখন পার্লামেন্টে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এটাকে এক ধরনের কনসেশন হিসেবে দেখা হয়েছে এবং এটাকে একটা পলিসির ভিতরে আনা হয়েছিল, বলা হতো এটাকে DP 596। এটার অধীনে আমরা দেখেছি যে শত শত মানুষ যারা 7 বছর একটা বাচ্চা নিয়ে আসেন তারা পুরো ফ্যামিলি ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন। এরপরে আমরা দেখলাম 2008-এ এই পলিসিটাকে উইথড্র করা হলো এবং বলা হলো যে এই পলিসি অনেক ক্ষেত্রে মিসইউজ হচ্ছে। কিন্তু এটা বলা হলো এই পলিসি উইথড্র করলেও আর্টিকেল 8 হিউম্যান রাইটস কনভেনশনের আর্টিকেল 8 ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ, এটার আন্ডারে এইগুলি বাচ্চাদের রাইটগুলি কনসিডার করা হবে। পরবর্তীকালে আমরা দেখেছি যে 1989 সালের জাতিসংঘের যে শিশুদের যে কনভেনশন আছে সেটাতে ব্রিটেন একটা সিগনেটারি হলো এবং সেই কনভেনশনটাও আমরা ব্রিটেনের ডোমেস্টিক লর অন্তর্ভুক্ত দেখলাম। এটা নিয়ে অনেক আমরা দেখেছি যে অনেক গাইডেন্স দেওয়া হয়েছে এবং এটার পরে জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টও আছে। এটার পরে আমরা দেখতাম যে যদিও ওই 7 বছরের পলিসিটা উইথড্র হয়ে গেল, এত সত্ত্বেও কোর্ট অনেক সময় কিন্তু তারা বাচ্চাদের পক্ষে রায় দিত। বাচ্চাদের পক্ষে রায় দেওয়া মানেই কিন্তু পুরো পরিবারকেই এদেশে থাকার একটা অনুমতি দেওয়া। এবং এটা নিয়ে আমরা প্রায় তখন আর্গুমেন্ট করতাম, বলতাম যে সে লটা নাই, সে পলিসিটা নাই, কিন্তু তার স্পিরিটটা এখনও আছে, বিদ্যমান আছে। তখন আমরা যেটা দেখতাম যে হোম অফিস না করলেও কী হতো, আমরা কোর্টে গেলে আমরা প্রায়শই কিন্তু একটা সন্তোষজনক ফলাফল পেতাম। এরপরে আমরা দেখলাম 2012 সালের 9 জুলাই ব্যাপক পরিবর্তন করা হলো। বলা হলো যে ইমিগ্রেশনের রুলের ভিতরেই আমরা হোম অফিস কী করবে, তারা হিউম্যান রাইটস কনভেনশনের ইস্যুগুলিকে ঢুকিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পেলাম যে অনেক ধরনের প্রবলেম শুরু হলো, বিশেষ করে ইমিগ্রেশন লতে, ইমিগ্রেশন যে রুলসের মধ্যে তারা ঢুকিয়ে দিল
যে একটা বাচ্চা যদি এদেশে 7 বছর থাকে বা বাচ্চা যদি ব্রিটিশ হয় আর তার যদি এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল না হয়, সেক্ষেত্রে কিন্তু তার প্যারেন্টরা, তার ফ্যামিলি কিন্তু থাকার অনুমতি পেতে পারে। এরপর আমরা কি দেখলাম, 2016 সালে KO নামে একটা কেসে সুপ্রিম কোর্ট এটার ব্যবহার খুব লিমিটেড করে দিলেন এবং তারা তখন বললেন যে বাচ্চাদের চলে যাওয়াটা রিজনেবল কিনা এটা ডিপেন্ড করবে বাচ্চার বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাসের উপরে। বিশেষ করে বাচ্চার বাবা মার যদি এদেশে থাকার কোনো অনুমতি না থেকে থাকে, বাচ্চার বাবা মার যদি এদেশ থেকে চলে যেতে হয়, তাহলে বাচ্চারও উচিত হচ্ছে বাবা মার সাথে চলে যাওয়া এবং তার বেস্ট ইন্টারেস্ট হচ্ছে বাবা মার সাথেই থাকাটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যদি এইটা স্ট্রিক্টলি ফলো করা হয়, তবে খুব কমই 7 ইয়ার এদেশে চাইল্ড নিয়ে, বাচ্চা নিয়ে থাকলে কারো সাকসেসফুল হওয়ার কথা আছে। তবুও আমরা দেখলাম যে আমরা প্রচুর কেস হলো এবং এই কেসগুলি যদি কোর্টে যেত, তবে কোর্ট থেকে তারা KO ব্যবহার করে এটাকে নাকচ করে দিত, কিন্তু কোর্টে যাওয়া লাগতো না। হোম অফিস তারাই নিজেরাই 7 বছর বাচ্চা নিয়ে আছে এটা দেখলেই তারা কিন্তু ভিসা দিয়ে দিত। তারা তো আর সেটেলমেন্ট পেত না, সবাই 30 মাস করে ভিসা পেত না। আমরা এমনও ঘটনা আছে যে আমার মামলা কোর্টে থাকা অবস্থায় হোম অফিসের রিপ্রেজেন্টেটিভ মামলাটাকে প্রত্যাহার করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা কেস ওয়ার্কারকে লিখেছে, পুরো ফ্যামিলি থাকার অনুমতি পেয়েছে। কিন্তু তখন আমি সবসময় একটা সতর্কবাণী দিয়েছিলাম, আমি এই প্রোগ্রামে এবং আরও অন্যান্য চ্যানেলের প্রোগ্রামে আমি বলেছিলাম যে যে কোনো একটা কারণে হোম অফিস তারা এখন বাচ্চাদেরকে ভিসা দিচ্ছে, যদিও কোর্টে গেলে এই একই গ্রাউন্ডে KO কেসের ভিত্তিতে তারা আর ভিসা পাবে না। এটা যে কোনো সময় হোম অফিস কিন্তু বন্ধ করে দেবে। আমরা দেখলাম এই 7 বছরের পলিসিটা এত জনপ্রিয় হলো যে এই দেশে মানুষ স্টুডেন্ট হিসাবে, ফ্যামিলি নিয়ে আসার পরে, ওয়ার্ক পারমিট হিসাবে, ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে আসার পরে, ফ্যামিলি থাকার পরে, বাচ্চার জন্ম হলে বা বাচ্চার সাথে থাকলে তারা কিন্তু অধীর আগ্রহে 7 বছর পর্যন্ত লুকিয়ে চুরিয়ে থেকে তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। অনেকের সাথে কথা হলে তার মধ্যে, না আমার একটা বাচ্চা আছে, আমি 7 বছর পর্যন্ত অপেক্ষা করব। তখন তাদেরকে আমি এই অ্যাডভাইস করেছিলাম যে কোনো গ্যারান্টি নাই যে 7 বছর পরেও এই ধরনের ফেভারেবল ডিসিশন হোম অফিস দেবে। এবং দেখুন সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি যে ভুরি 7 ইয়ার্সের সেটেলমেন্টের কেসগুলিকে রিফিউজ করা হচ্ছে। এই মুহূর্তে আমার হাতে অনেকগুলি কেস আছে যেখানে 7 ইয়ার্সের কেসগুলি হোম অফিস রিফিউজ করেছে ওই একই গ্রাউন্ড দিয়ে যে বাচ্চার চলে যাওয়াটা রিজনেবল। কেন রিজনেবল? কারণ বাচ্চার বাবা মার এই দেশে থাকার অনুমতি নাই, বাচ্চার বাবা মা যেহেতু একটা দেশে চলে যাবে এবং বাচ্চাও বাবা মার সাথে ওই দেশে চলে যাবে এবং সেখানে গেলে বাচ্চার বেস্ট ইন্টারেস্টের কোনো এফেক্ট করবে না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন যে আইনটা আসছে, ইমিগ্রেশন অ্যাসাইলাম বিল 2026, এই বিলে এই রিজনেবলনেসের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। সেখানে যেটা বলা হচ্ছে যে এটা রিজনেবলনেস কিনা এটা প্রমাণ করার জন্য 3টে ফ্যাক্টরে যে কোনো একটা দেখাতে হবে। একটা দেখাতে হবে বাচ্চা এমন দেশে চলে যাবে যেখানে কোনো রকমেরই শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এখন আপনারা বলুন, পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যেখানে কোনো রকম শিক্ষার কোনো বন্দোবস্ত নাই? সব দেশে কম হোক বেশি হোক একটা শিক্ষার ব্যবস্থা আছে। আরেকটা আছে যে সেখানে গেলে বাচ্চার উপরে যে বাচ্চার ওখানে অ্যাডজাস্ট করাটা ইনসারমাউন্টেবল একটা খুব একটা প্রভাব হবে, সেটা হবে সাংঘাতিক। আপনি জানেন যেটা সাইকিয়াট্রিক কোনো রিপোর্ট ছাড়া এটা প্রমাণ করা কঠিন। আমরা সেই আলোচনারই ধারাবাহিকতাতে আমরা হয়তো আরও কিছু কথা বলবো, কোনো বিষয়ে আপডেট দেব এবং আমরা কিছু কেস ল নিয়ে অথবা আমরা কথা বলবো। তো আমরা আপডেটে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি যেটা আমরা অনেক সময় সতর্ক হই না। যেমন ধরুন, অনেকেই আছেন যে তারা নিজেরাই হয়তো অ্যাপ্লিকেশন করেন হোম অফিসে। মনে রাখতে হবে যে হোম অফিসে অনেক অ্যাপ্লিকেশনের জন্য আইনজীবীর দরকার পড়ে না, যদিও আইনজীবী নিয়োগ করা ভালো, কারণ তারা পেশাজীবী, তারা হয়তো অনেক কিছু বুঝবে এবং পুরো অ্যাপ্লিকেশনটা একটা খুব টেকনিক্যাল ব্যাপার। তো ইচ্ছা করলে আইনজীবী আপনি নাও নিতে পারেন, নিজেও সেগুলো অ্যাপ্লিকেশন করেন, কিন্তু কতগুলো বিষয়ে একটু সতর্ক হবেন। প্রথম কথা হচ্ছে কোন ফর্মটা আপনি ব্যবহার করবেন। আগে আমরা দেখতাম যে ফর্মের ব্যাপারে একটু এদিক সেদিক হলেও যদি ফিতে কোনো ব্যাঘাত না থাকে, যদি একই ফি হয়, তবে ভিন্ন ফর্মে অ্যাপ্লাই করলেও যদি তারা বুঝতে পারে যে কোন গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন, হোম অফিস বুঝতে পারলে দেখা যেত তারা কিন্তু স্টিল অ্যাপ্লিকেশনটাকে কনসিডার করতো। ইদানিং দেখছি যে এই ফর্মের ব্যাপারে তারা খুবই স্ট্রিক্ট। যদি ফর্মের ফি যদিও সমান হয়,
ফর্মটা যদি একটু এদিক সেদিক হয় তবে তারা কিন্তু ইনভ্যালিড করে দিচ্ছে। তো এইভাবে সতর্ক থাকবেন যে আপনারা সঠিক ফর্মে অ্যাপ্লিকেশনটা করবেন, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টের ব্যাপারে। আমরা অনেক সময় যে জরুরি ডকুমেন্টগুলো আপলোড করা হয় না, এবং করা হয় না এর পিছনে একটু কারণ আছে, যে অনেকে মনে করে যে আগে হয়তো এই ডকুমেন্ট অন্য কোনো অ্যাপ্লিকেশনের সময় আমি আপলোড করেছি, এরা তো হোম অফিসের কাছে আসেই, অতএব আবার কেন দিতে হবে। হয়তো আগে অনেকগুলো ছবি দিয়েছিলেন, মনে করছেন এখনকার এই অ্যাপ্লিকেশন আর কী দেওয়া দরকার, এই ছবিতে হোম অফিসের কাছে আসেই। আগে তো ম্যারেজ সার্টিফিকেট জমা দিয়েছিলাম, আবার কেন এখন এক্সটেনশানে ম্যারেজ অ্যাপ্লিকেশন সার্টিফিকেট জমা দিই, এটা কিন্তু নয়। প্রত্যেকটা অ্যাপ্লিকেশানকে একটা নিউ অ্যাপ্লিকেশান হিসেবে ধরে নিয়ে আগে কি জমা দিয়েছেন কি দেন না এটা মনে করবেন না। এই অ্যাপ্লিকেশানে যত ডকুমেন্ট আপনি আপনার সাপোর্টে রাখবেন সবগুলোকেই কিন্তু আপনি জমা দিয়ে দেবেন। এখানে একটা সুবিধা এখন আছে, আমরা দেখেছি যে অ্যাপ্লিকেশান ফর্মে একটা চেক লিস্ট দিয়ে দেওয়া হয়, এবং চেক লিস্ট অনেকে ফলো করবেন। এরকম চেক লিস্টের বাইরেও কিন্তু অনেক ডকুমেন্ট আপনাদের দেওয়া রাখতে পারে, যদিও হয়তো বা ওইভাবে এটা তারা চায়নি, এবং না চাওয়া থাকলেও আপনার অ্যাপ্লিকেশনকে বুস্ট আপ করার জন্যে আপনার এই ধরনের ডকুমেন্ট দেওয়া দরকার। এখানে অনেক সময় অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে তারা হয়তো বলতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনে যদি এটা চাওয়া হয়নি, কিন্তু এই ডকুমেন্টগুলি আপনার জন্য হয়তো ভালো হবে। তো এটা মনে রাখতে হবে। আর অ্যাপ্লিকেশনে আপনি কি ইনফরমেশনটা দিচ্ছেন এটা কিন্তু খুবই জরুরি। আপনি মনে রাখবেন যে অ্যাপ্লিকেশনে একটু ভুল হলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটাকে হোম অফিস আপনার বিরুদ্ধে নিতে পারে, বলতে পারে যে আপনি মিসরিভিশন করেছেন, মিথ্যা কথা বলেছেন, আপনি ফলস ডকুমেন্ট দিয়েছেন, এবং এটা দিয়ে আপনার কেসকে রিফিউজ করতে পারে। খালি রিফিউজ না, এটা কনসিকুয়েন্স হচ্ছে এই যে আপনি হয়তো 10 বছরের জন্য তারা আপনাকে ব্যান করে দিতে পারে। যে কোনো অ্যাপ্লিকেশন করলে এটা 10 বছরের জন্যে আপনি ব্যান হতে পারেন। আমরা প্রায়শই দেখি, বিশেষ করে এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের সময় দেখি, আমরা জানি যে অনেকেই এই দেশে আসার জন্যে দালালকে ব্যবহার করেন, এবং দালালেরা কিন্তু অনেক সময় উল্টোপাল্টা কাগজ তারা জমা দিয়ে দেয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দেখা যাচ্ছে দালাল একটা বানিয়ে দিচ্ছে, আপনার নিজের সার্টিফিকেট হয়তো আপনার নাই, দালাল একটা সার্টিফিকেট, আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, আপনার হয়তো সেই শিক্ষাগত যোগ্যতা নাই, দালালকে আপনি পয়সা দিয়েছেন, দালাল একটা সার্টিফিকেট বানিয়ে দিল যে আপনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেছেন, বিএসসি করেছেন, মাস্টার্স করেছেন। এরকম ঘটনা প্রায়শই ঘটে। এটাতে শুধু যে বাংলাদেশিদের ক্ষেত্রেই ঘটছে তা কিন্তু নয়, আমি ভারত এবং পাকিস্তানেরও অনেক কেসকে আমরা দেখেছি যেখানে এরকম ভুয়া সার্টিফিকেট দিয়ে কাস্ট লেটার নেওয়া হয়েছে, ইউনিভার্সিটিতে মানুষ ভর্তি হয়েছে, এরপর অনেকে এয়ারপোর্টে ধরা খেয়েছে, কিংবা পরবর্তীকালে তারা ধরা খেয়েছে, এবং সেটার কারণে দেখা গিয়েছে তারা অ্যাপ্লিকেশন, তাদের ভিসা কাটেল হয়েছেই তারা 10 বছরের জন্য ব্যান হয়ে গেছেন। ফলে এই জন্য আপনি দেখবেন যে আপনি একটা দালালের পরে আপনি নির্ভর করবেন না। আমরা এমনও কেস দেখেছি যে দালাল একটা ফাইন্যান্সিয়াল লেটার জমা দিয়েছে এমপ্লয়ের কাছ থেকে। আমি এই বিষয়ে আসছি, একটা কলটা নিয়ে নিই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বলেন কি জানতে চাচ্ছেন? জি জি, আমি প্রশ্ন আমি ইউরোপীয় ইউনিয়নের লয়ে ফ্যামিলি আনছিলাম দেশে, পরে তারা তো 5 বছর হয়েছে। আপনাকে একটু থামাচ্ছি, আমি যদি বুঝতে পারি আপনার বাচ্চারা ইউরোপিয়ান ইউনিয়নের ছেলে মেয়ে নাকি, মানে কি আপনি ইউরোপিয়ান? বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম দেশে। হ্যাঁ, আপনি কি ইউরোপিয়ান ইউনিয়নের? লয়ে তারপরে ওদেরকে আটক করে তো ওদেরকে 5 বছরের ভিসা দিছে। জি। পরে 5 বছর যখন কমপ্লিট হয়ে গেছে, তখন ওই দিনই তোমার দিনে আমি অ্যাপ্লিকেশন করেছি, তাই পার্মানেন্ট হয়ে যাবে। সরি, আমি আসলে আপনার একটু আওয়াজে প্রবলেম হচ্ছে। আমি যেটা বুঝলাম যে আপনার বাচ্চারা যাদেরকে নিয়ে আসছেন তারা প্রি সেটেল স্ট্যাটাস পেয়েছে, তখন 5 বছর পরে তারা সেটেল স্ট্যাটাসের জন্য তারা অ্যাপ্লাই করবে, কিংবা অটোমেটিক্যালি হোম অফিসের সাথে কন্ট্যাক্ট করবে? অ্যাপ্লাই আমি করেছি, জি, পার্মানেন্ট সেটেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি।
স্যার একদম পরীক্ষা করতে দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেটেল জি। পর সেটেল অ্যাপ্লিকেশন করার পরে আমাকে 3 মাস পরে দিতে যাবে, তো 5 বছরের জন্য ওনাদেরকে দিয়ে দিতে অটোমেটিকলি। কি করেছে 3 মাস পরে অ্যাকসেপ্ট করেছে? ওই যে অ্যাপ্লিকেশন করার পর 3 মাসের পরে অটোমেটিকলি 5 বছরের জন্য চলে আসে। ভাইয়া যে কোনো কারণে আমি আপনার কথাটা বুঝতে পারছেন, আপনি কি মাইক্রোফোন থেকে মুখটা একটু সরায় কথা বলবেন? বড় ইকো সাউন্ড আমি হচ্ছে। তো অনেক টিভি থেকে অনেক দূরে আছে। এখন আপনি শুনতেছেন আমার কথা? আমার কথা শুনতেছেন? আপনার কথা বড় বেশি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, বুঝতে পারছেন। আপনি একজন সলিসিটর সাহেবের কাছে গেলেন, তারপরে কি হলো? উনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লিকেশন করার পরে কি হলো? অ্যাপ্লিকেশন করার পরে পরে দেখি আমার অটোমেটিকলি ওনারা দিয়া দিচ্ছে আরো 5 বছরে। হ্যাঁ, ওখানে তাকে যে 5 বছরের অটোমেটিক্যালি দিয়েছে, ওখানে তারা কি লিখছে, কি কারণে তারা তাকে সেটেলমেন্ট না দিয়ে 5 বছরের ফার্দার ভিসা দিল? তারা নিশ্চয়ই কোনো কারণ দেখিয়েছে। ওইটা আমি আমার স্টার সাহেবের লাগে যোগাযোগ করলাম, উনি বললেন না এটা অটোমেটিক করা দিয়া দিচ্ছে। ওনার অ্যাপ্লিকেশনটা এখনো দেখে নাই। আপনি যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে হোম অফিসে আপনি লিখতে পারেন, লিখে বললেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বাচ্চার 5 ইয়ার্সের প্রি সেটেলমেন্ট পাওয়ার পরও যে উইথড্রল যে ল আছে সেটা লর আন্ডারে বাচ্চাদের এই 5 বছরের পরে তাদের সেটেলমেন্ট পাওয়া উচিত। তো সেটেলমেন্ট না দিয়ে কেন 5 বছরের এক্সটেনশনটা দিলে এটা আমাকে বোঝাও। এটা দিলে তারা আপনাকে বুঝাবে। এমনও হতে পারে তারা হয়তো সেটেলমেন্টটা দিয়ে বলছে যে এই 5 বছরের ভিতরে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেন। আপনি চিঠি লিখলে ওরা আপনাকে গাইড দেবে। বিশেষ করে এই যে 7 ইয়ার্স চাইল্ডের যে রুলের যে ঘটনা আমরা দেখছি যে এখন ব্যাপকভাবে এই অ্যাপ্লিকেশনগুলি রিফিউজ হচ্ছে, এটা অবশ্যই আমাদের কমিউনিটির অনেকের জন্যই খুব চিন্তার কারণ। কারণ অনেকেই আশা নিয়ে বসে আছেন বাচ্চা 7 বছর হলেই তারা অ্যাপ্লাই করবেন। এখন এই অ্যাপ্লিকেশানগুলি যদি রুটিনলি নাকচ হয় তখন আমরা জানি না কি। যদিও আমি যে কটা আমি দেখেছি এখন পর্যন্ত রিফিউজ হয়েছে, এর সব কটাই অ্যাপিলে গিয়েছে। এখন অ্যাপিলে গেলে এটা কি হবে, জাজ সাহেবরা কী দেখবে, বিশেষ করে কে ওর উপরে সুপ্রিম কোর্টের ডিসিশন, কে ওর উপরে যদি হোম অফিস নির্ভর করে, তবে অনেক কেসেই কিন্তু যেটা কঠিন হয়ে যাবে। খুব স্ট্রং এভিডেন্স দিতে হবে যে বাচ্চা কীভাবে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, বাচ্চা কীভাবে এদেশে চলে গেলে ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে হয়তো সাইকিয়াট্রিক রিপোর্ট বা সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট হয়তো সাবমিট করা লাগবে। এটা আমাদের আইনজীবীদের জন্য অনেক এক্সট্রা কাজ, আপনাদেরও জন্য যারা এইভাবে কমিউনিটিতে যারা আছেন, যাদের বাচ্চা আছে, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন 7 বছরের বাচ্চার, কারণ তাদের জন্য একটা খুব বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা দেখি আমরা আসলে প্রবলেমটা হয়ে গেছে কি যে আমরা ইমিগ্রেশনের রুলের এক দিক দিয়ে আমরা দেখি যে একটু নমনীয় হয়, তাতে আমরা খুব খুশি হয়ে যাই। যেখানে আমাদের বেশি সমস্যা সেগুলো দিকে নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না। আজকে যে চিন্তা করে দেখেন যে কী পরিমাণ আমাদের কমিউনিটির অনেক পরিবার যারা এখানে বাচ্চা নিয়ে অধীর আগ্রহে বসে আছে, যারা হয়তো দালালকে পয়সা দিয়ে হাজার হাজার পাউন্ড পয়সা দিয়ে যারা এদেশে একটা ওয়ার্ক পারমিট কিনে এদেশে এসেছিল, ওয়ার্ক পারমিট হয়তো নামমাত্র ওয়ার্ক পারমিট, কোনোভাবে তাদেরকে দেশে ঢুকে একটা পথ করে দিয়েছে। কেউ স্টুডেন্ট ভিসা, এরকম কেউ হয়তো এজেন্টকে পয়সা দিয়ে ভিসা নিয়েছে, জীবনে কোনো দিন বিশ্ববিদ্যালয়ে যায়নি, এখনও তাদের হয়তো ভিসা কার্টেল হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে আসে, আশা করছে তার সাথে পরিবার আছে বা এই বাচ্চা 7 বছর হয়ে গেলে অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লিকেশানগুলো যদি রিফিউজ হয় তাহলে তো সেই বলতে হবে যে এত লম্বা পথ পেরিয়েও দেখা যাচ্ছে সব সাধনা তাদের মিথ্যে হয়ে গেল। যাই হোক, আমরা দেখব যে সমস্ত অ্যাপিলের ফলাফল আসতে হয়তো এখনও 1 বছর লাগবে। জানি না এর মধ্যে কী পরিবর্তন হবে। আর যদি এর মধ্যে ওই ইমিগ্রেশন অ্যাসাইলাম বিলটা যদি কার্যকরী হয় এবং আমরা যে রিজনেবলনেসের যে সংজ্ঞা আমরা দেখছি এটা যদি বলবৎ হয়, তাহলে তো খুব কম বাচ্চাই 7 বছরের গ্রাউন্ডে তারা থাকার অনুমতি পাবে। এবং যেহেতু বাচ্চা অনুমতি না পেলে বাচ্চার বাবা মার কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। গত সপ্তাহে আমরা কিন্তু কথা বলেছিলাম ন্যাশনালিটি গুড ক্যারেক্টার নিয়ে, এবং আমরা জানি এটাও কমিউনিটির অনেকেরই জন্য একটা
উদ্বেগের কারণ আমরা দেখেছি যে ন্যাশনালিটিতে গুড ক্যারেক্টার কোয়ালিফিকেশানে গত বছর 10ই ফেব্রুয়ারি থেকে তারা বলেছে যে কেউ যদি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করেন এবং সেই অ্যাপ্লিকেন্ট যদি এদেশে বৈধভাবে না এসে থাকেন তাহলে কী হবে যে তার গুড ক্যারেক্টার এফেক্টেড হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো আমরা জানি যে আমাদের কমিউনিটির অনেকেই কিন্তু এদেশে তারা হয়তো লরিতে করে কিংবা অন্য নাম নিয়ে অন্য পাসপোর্ট নিয়ে দেশে তারা প্রবেশ করেছেন, পরবর্তীকালে অ্যাসালাম করেই হোক বা বিয়ের মাধ্যমে হোক বা অন্য যে কোনো কারণের মাধ্যমে হোক তারা সেটেলমেন্ট পেয়েছেন। এখন তারা অনেকেই হয়তো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন। এখন তাদের এই যে এন্ট্রি, লিগাল এন্ট্রি প্রুভ করতে না পারার কারণে তারা হয়তো বা কোনোদিনই সিটিজেনশিপ পাবেন না। এই গাইডলাইন নিয়ে অনেক ক্রিটিসিজম হওয়ার পরে হোম অফিস আরেকটা আপডেটেড গাইডলাইন দেয়। সেখানে তারা দেখায় যে তারা হয়তো যদি কোনো কারণ থেকে থাকে সেই কারণ তারা হয়তো দেখবে। সেই কারণের মধ্যে আমরা হয়তো বলতে পারি যে কোনো বাচ্চাকে যদি এদেশে নিয়ে আসা হয়, যখন বাচ্চার উপরে বাচ্চার কোনো নিয়ন্ত্রণ ছিল না, সেক্ষেত্রে হয়তো এই ইস্যুটা তারা দেখবে, কিংবা এজেন্টের মাধ্যমে আসলে যার মানে এজেন্টের উপর নিয়ে আসলে নিজের গতিবিধির উপরে যার কোনো নিয়ন্ত্রণ ছিল না, এই সমস্ত বিষয় তারা হয়তো দেখবে। কিন্তু এটা কতটা হবে, ফলাফল হবে আমরা জানি না। আমরা জানি যে এই গাইডেন্সকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। এই মামলা চলাকালীন সময় আমরা দেখেছিলাম যে কয়েকটা মামলার ক্ষেত্রে একটা হোম অফিস সাথে অ্যাপ্লিকেন্টদের একটা কম্প্রোমাইজ হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এটার ফলশ্রুতিতে তারা এই মামলাগুলি প্রত্যাহার করে নেয়। কিন্তু যে দুটো কেস আলটিমেটলি হাইকোর্টের সামনে যায় এবং একটা ডিসিশন হয়, সেখানে হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে হোম অফিসের এই যে গাইডেন্স, এই গাইডেন্সটা কিন্তু লিগাল। অতএব এটাকে ইললিগাল মনে করার কোনো কারণ নাই। তাই যদি হয় তাহলে মনে রাখতে হবে এটাই কিন্তু এখন ল। আপনি যদি খুব ভালো কোনো কারণ না দেখাতে পারেন যে কেন আপনি বৈধভাবে এই দেশে আসতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি সিটিজেনশিপ পাওয়া থেকে আপনি বঞ্চিত হবেন। এবং দেখুন, এই কথাটা কিন্তু বলার কোনো মানে হয় না যে আমি খুবই ডেসপারেট ছিলাম এবং আমাকে আসতে হয়েছে। তারা বলবে তোমার তো কোনো অসুবিধা নাই, তোমাকে তো আমরা পাঠিয়ে দিচ্ছি না, তোমার তো ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে, তুমি তো বেনিফিট পাচ্ছ, আমি তো তোমাকে লেস ফেভারেবলি ট্রিট করছিলাম। আপনারা জানেন যে রিফিউজি কনভেনশনের 31 এবং 34 ধারা অনুযায়ী কোনো রিফিউজিকে আপনি নেটিভ বা যারা দেশীয় অধিবাসী তাদের চাইতে আপনি ছোট করে দেখতে পারবেন না। এখন তারা বলবে যে দেখো, ছোট করে দেখতে পারার অর্থ এই না যে তাদেরকে আমার নাগরিকত্ব দিয়ে দিতে হবে। নাগরিকত্বের ব্যাপারে আমি একটা স্ট্যান্ডার্ড আমি দিতে পারি, কিন্তু নাগরিক না হয়েও সব ধরনের সুযোগ সুবিধা, যেমন পড়াশোনা করার সুযোগ সুবিধা, বেনিফিট ক্লেম করার সুযোগ সুবিধা সবই তো তাদের আছে। তাহলে কি তারা লস করলো? তো এটা নিয়ে আমরা জানি না, এই ডিবেট, এই তর্ক বিতর্ক কিন্তু চলবে। ভবিষ্যতে এটা নিয়ে কী ফলাফল হবে আমরা জানি না। এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি, নতুন প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি হবে পুরো ইমিগ্রেশনের ব্যাপারে, আমরা এ ব্যাপারে কিন্তু মোটেই আমাদের কাছে কোনো ধরনের আপডেট নাই। এক অর্থে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো কেউ কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, বলছেন যে এই সরকার আসার পরে খুব ভালো একটা ইমিগ্রেশন বান্ধব একটা সরকার পাওয়া যাচ্ছে। আবার কেউ কেউ মনে করছে না, এই সরকার আগের সরকারের অনুসৃত পলিসি থেকে খুব একটা দূরে সরে দাঁড়াবে না। কারণ ইমিগ্রেশন আমরা সবাই জানি ইলেকশনের জন্য একটা খুব বড় একটা টপিক। আর ইলেকশন তো আর 3 বছর পরেই, 3 বছরের কম সময়ের মধ্যেই ইলেকশন হবে। এবং রিফর্ম পার্টি যেভাবে ইমিগ্রেশনকে একটা পলিসি বানিয়েছে, সেটাকে তো কাউন্টার দেওয়ার জন্য তাদের কিছু থাকবে। আমরা দেখেছি কনজারভেটিভও কিন্তু একটা বেশ কড়া পলিসি নিচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে। তো সব কিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তে ইমিগ্রেশনের পলিসি নিয়ে বেশ জোরালো ব্যবস্থা হচ্ছে। আরেকটা বিষয় আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে কোনো একজন ব্রিটিশ এমপি তিনি হোয়াইট চ্যাপেলের বিভিন্ন ফুড শপে গিয়ে জানতে চেয়েছেন যে তারা তাদের স্পন্সর লাইসেন্স আছে কিনা, এবং থাকলে তারা কিভাবে এমপ্লয়িকে স্পন্সর করলেন। যে তাদের স্পন্সর তো অবশ্যই এমন কাউকে করবে যারা হাইলি স্কিল্ড,
সেই হাইলি স্কিল্ড লোক তাদের বিজনেসে কিভাবে হাইলি স্কিল্ড লোকের দরকার হলো, এটা নিয়ে আমরা দেখেছি যে অনেকেই এই এমপি সাহেবের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে তারা ক্রিটিসাইজ করেছে, বলে যে এমপির এই ধরনের কোনো রাইট থাকা দরকার নাই। কিন্তু রাইট থাকাটা উচিত কি উচিত আমি ওই ডিবেটে যাব না। আমার প্রশ্ন হচ্ছে যে আসলেই কি এই সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা ওয়ার পারমিট ইস্যু করেছে? যদি করে থাকে তবে এটা আরেকটা স্ক্যান্ডাল হবে। আমরা এমনিতে কমিউনিটিতে আমরা নানা ধরনের সমস্যায় আমরা আছি। আমরা দেখছি যে আমাদেরই কমিউনিটির একটা বিরাট অংশ ভুয়া ওয়ার পারমিট নিয়ে এদেশে এসে হাজির হচ্ছেন। আমরা দেখছি আমাদেরই কমিউনিটির অনেকেই ছাত্র নাম নিয়ে এদেশে এসে একেবারেই যাচ্ছেন না। এদেশের বেশ কতগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি যে তারা বাংলাদেশি স্টুডেন্টকে আর ভর্তি করাচ্ছেন না। তো এটা নিশ্চয়ই জাতি হিসেবে আমাদের জন্য একটা বদনাম। আমরা নিশ্চয়ই চাই না যে এটা একটা বদনাম হোক। কারণ এভাবে চললে যারা জেনুইন ওয়ার্ক পারমিট নিয়ে দেশে আসবেন বা জেনুইন স্টুডেন্ট যারা, তারা কিন্তু সাফার করবেন। প্লাস জাতি হিসাবে এটা আমাদেরকে আরও ছোট করে দেবে। আমার কথা হচ্ছে যে আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে আমাদের দেশের বা আমাদের কমিউনিটির ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। এমনিতেই আমরা শুনেছি, আমার এই দীর্ঘদিন ইমিগ্রেশন নিয়ে প্র্যাকটিস করার পরে অনেক সময় হোম অফিসের অনেক অফিসারের সাথে আমাদের এনকাউন্টার হয়, মিটিং হয়, কথাবার্তা হয়। তারা কিন্তু পরিষ্কারভাবে বলে তারা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদেরকে বা বাংলাদেশকে একটা হাই একটা রিস্ক ক্যাটাগরি হিসাবে তারা কাউন্ট করে। কারণ আমাদের নাকি অনেকেই ভুয়া ক্লেম করে। ভুয়া ক্লেম সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসে, প্রায় সব দেশ থেকেই কম বেশি হয়। ইমিগ্রেশনের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে ফ্রড, জোচ্চুরি হয় না, এটা মনে করার কোনো কারণ নাই। জানি না উন্নত বিশ্ব থেকে যারা এই দেশে আসে তারা কতটুকু ফ্রড করে, কিন্তু আমরা দেখেছি এশিয়া এবং আফ্রিকা থেকে বিভিন্ন দেশ থেকে আমরা দেখেছি লোকে এই দেশে এসেছে, তারা নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। কেউ এরকম বুকে হাতে বলতে পারবে না যে তাদের দেশ থেকে একদম 100% জেনুইন অ্যাপ্লিকেন্ট আসে। কারণ আমরা দেখেছি, আমরা আফ্রিকার বিভিন্ন দেশ দেখেছি, আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে আমরা দেখেছি এইভাবে মানুষ এসেছে এবং তারা অনেকেই ভুয়া কাগজপত্র নিয়ে এসেছে। যে আমি একটু আগে বলছিলাম যে দালালের মাধ্যমে মানুষ সার্টিফিকেট জমা দিয়ে আসে। আমি নিজে দেখেছি ভারত থেকে ভুয়া ইউনিভার্সিটির কাগজ দেখিয়ে এদেশে অ্যাডমিশন নিয়ে লোকে এসেছে। আমি দেখেছি ভারত থেকেও এরকম মানুষ ভুয়া ওয়ার্ক পারমিট কিনে দেশে এসেছে। আর বাংলাদেশ আর পাকিস্তানের কথা তো নাই বা উল্লেখ করলাম। তো ফলে এটা মনে করার কোনো কারণ নাই যে অন্যান্য দেশগুলি থেকে যারা আসে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশান করে তারা সবাই সাধু, খালি আমাদের কমিউনিটিতেই সব ধরনের অপরাধ আসছে। কিন্তু যেটুকু আসে আমাদেরকে সেখান থেকে দূরে থাকতে হবে। কমিউনিটি এখন আমরা একটা ম্যাচিওর কমিউনিটি, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় 54 বছর হলো। তা আমাদের এখন এমন কিছু করা উচিত নয় যাতে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করবে। আমরা ম্যাচিওর কমিউনিটি হিসাবে আমাদেরকে আরও উপরে আমাদেরকে যেতে হবে, যাতে আমাদের কমিউনিটি নাম ফুটে উঠে লোকে যখন বাংলাদেশিদের নাম শুনবে তারা যাতে গর্ব হবে আমাদের দিকে তাকিয়ে দেখে, বলে না এরা একটা সৎ একটা আমরা পরিশ্রম করি। পরিশ্রম তো এই দেশে মানুষ করছে, যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, রেস্টুরেন্ট, গ্রসারি, ফাস্টফুড, তারা প্রচুর পরিশ্রম করছে। এদের পরিশ্রম করার পরেও ইমিগ্রেশন এবং বেনিফিট ফ্রডের সাথে জড়িত হয়ে আমাদের অনেকে আমরা দেখেছি আনফর্চুনেটলি বেনিফিট ফ্রডের সাথে আমরা জড়িত হই। আমরা দেখি যে একদিকে কাজ করছি, কাজ করে ক্যাশ ইন হ্যান্ড পয়সা নিচ্ছি, আবার কি করছি আমরা বেনিফিট খাচ্ছি। 2-3-4টা বাড়ির মালিক হয়েও দেখা যাচ্ছে কাউন্সিলের বাড়িতে আসি বা কাউন্সিলের একাধিক বড় থেকে একাধিক বাড়ি নিয়ে আমরা সেই বাড়িতে ভাড়াটে বসাচ্ছি। এরকম অনেক কেসও আমাদের হাতে এসেছে যেগুলো আমাদেরকে ডিল করতে হয়েছে। তো এটা দুঃখজনক যে আমরা যদি এই ডিসঅনেস্টি অফেন্স, আমরা যে খুন জখমের সাথে জড়িত তা নয়, কিন্তু কমিউনিটির অনেকেই যে ডিসঅনেস্টি ম্যাটারগুলির সাথে জড়িত, ইমিগ্রেশন ফ্রড, বেনিফিট ফ্রড, এটা কিন্তু আমাদেরকে কমিউনিটিতে, এই ওভারঅল কমিউনিটিতে আমাদেরকে ছোট করে দিচ্ছে। যাই হোক, শুধু দর্শকবৃন্দ, আমার এই উপদেশকে নিয়ে আপনারা মাইন্ড করবেন না, কারণ আমিও আপনাদেরই একজন। আমিও নিজেকে এদেশে এতদিন থাকার পরও নিজেকে ব্রিটিশ হিসেবে যতটুকু না মনে করি, তার চেয়ে অনেক বেশি আমি নিজেকে বাংলাদেশি, বাঙালি বলে আমি মনে করি।
তো সেই হিসেবে যখন দেখি যে বাঙালি নিয়ে এই সমস্ত কথাবার্তা হয়, বদনাম হয়, তখন নিজেরই খারাপ লাগে। আমরা কি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমরা কি সেই জাতি নয় যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছি, সেই জাতি যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে এবং মাত্র 9 মাসের মধ্যে আমরা আমাদের দেশকে মুক্ত করতে পেরেছি। সেই জাতির সন্তান হিসাবে আমরা কি নিজেদেরকে বিশ্বের দরবারে, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে নিজেদেরকে দাঁড় করাতে পারবো না? এরকমই দুঃখজনক। যাই আমরা আবার আমাদের ইমিগ্রেশনের ব্যাপারে আমরা ফিরে যাই। আমরা আবার এখন লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে এই ভিজিটার ভিসাগুলি রিফিউজ হচ্ছে, এমনকি যেখানে ফাইন্যান্সিয়ালি অনেক ওয়েল অফ এরকম ফ্যামিলিকেও দেখছি আমরা এখন ভিসা তারা দিচ্ছে না, বা যারা আগে এদেশ ভিজিট করে গিয়েছে কিন্তু এরপরেও এবং তারা চলে গিয়েছে অন টাইমে, এদেরকে বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে তারা ভিসাকে রিফিউজ করছে। এর জন্য আমরা বলবো যে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি অভিজ্ঞ কাউকে দিয়ে, কোনো আইনজ্ঞ দিয়ে আপনারা করান, এবং অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে রিফিউজ হয় তবে আপনি দেখেন কী কারণে রিফিউজ হলো, এবং যদি জুডিশিয়াল রিভিউ করা সম্ভব হয় তবে করেন, না করলে ফ্রেশ অ্যাপ্লিকেশনে যান। তো যে কোনো কারণে যে বললাম যে বাংলাদেশকে একটা হাই রিস্ক কান্ট্রি হিসেবে গণ্য করার জন্যে আমরা দেখছি বাংলাদেশ থেকে আসা ভুরি ভুরি অ্যাপ্লিকেশানগুলি তারা রিফিউজ করে দিচ্ছে। এবার আমরা অ্যাসাইলাম নিয়ে একটু আপডেট দিই। আপনারা জানেন আমি এই অনুষ্ঠানে আবারও বলেছি যে অ্যাসাইলামটা তারা এখন আর একটা পার্মানেন্ট প্রোটেকশনের কথা ভাবছে না। নতুন আইনটা বলবৎ হলে এটাকে অফকোর্স একটা টেম্পোরারি প্রোটেকশন হিসেবে ধরবে, এবং সব ক্যাটাগরিকে তারা প্রোটেকশন ক্যাটাগরি হিসেবে ধরবে। এবং আমরা দেখব যে মানুষ 30 মাসের জন্য ভিসা পাবেন, এবং সবসময় তাদেরকে মনিটর করা হবে। 30 মাস পরে তারা অটোমেটিক্যালি সেটেলমেন্টে যেতে পারবে না, তাদেরকে অ্যাক্টিভলি রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে এই কেসে ভিসা পাওয়াটা, ফার্দার ভিসা পাওয়াটা কতটুকু জরুরি। তারা অ্যাপ্লিকেন্টের কারেন্ট স্ট্যাটাস দেখবে, কারেন্ট অ্যাক্টিভিটিস দেখবে, দেশের সিচুয়েশান দেখবে, এবং এর আগে তারা বলেছিল যে তারা একজন ইমিগ্রেশন অফিসারকে দিয়ে তারা দেখাবে। তো আমি জানি না এটা কতটুকু হবে, বাট অবশ্যই ভিসা পাওয়াটা কঠিন হয়ে যাবে, এবং ভিসা বাড়ানোটাও কঠিন হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত দেশে পরিবর্তন আসছে সে সমস্ত দেশে তো আর ফার্দার ভিসা পাওয়া যাবে না। যেমন ধরুন আমরা যদি এখন দেখি যে বাংলাদেশের কনটেক্সে দেখি যে 2024 সালের 5ই আগস্টের আগে অনেক বিএনপি জামাতের সমর্থকরা তারা কিন্তু আওয়ামী লীগ থেকে হুমকি পাচ্ছেন, এটার ভিত্তিতে তারা কিন্তু অ্যাসাইলাম পেয়েছিলেন। এখন যদি কেউ এই গ্রাউন্ডে অ্যাপ্লিকেশান করেন, খুব কমই তারা হয়তো ভিসা পাবেন, এবং ভিসা পেলেও তাদের ভিসা কিন্তু তাদের বাড়াতে অসুবিধা হবে। কারণ বলা হবে তুমি বিএনপি করো, তোমার নিজের দলই এখন ক্ষমতায় আছে। যদি কেউ জামাত ইসলামী থেকে পেয়ে থাকেন তাকে বলা হবে তুমি জামাত ইসলামী থেকে পেয়েছো, কিন্তু তোমার দল এখন প্রধান বিরোধী দল। এবং বাংলাদেশে বিরোধী দলের উপরে ওই রকম আগের মতো এরকম কোনো অত্যাচার করা হচ্ছে না। একই রকমভাবে সমস্যা হচ্ছে যারা আওয়ামী লীগ করেন বলে অ্যাপ্লিকেশান করবেন, তাদের ক্ষেত্রে বলা হবে তুমি আওয়ামী লীগ করো, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগকে ওইভাবে বর্তমান সরকার কিন্তু পার্সিকিউট করছে না। যাদের বিরুদ্ধে করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তো যারা এই সমস্ত গ্রাউন্ডে অ্যাসাইলাম করবেন, অনেকের ক্ষেত্রে আমি মনে করি খুব ভালোভাবে অ্যাসাইলাম কেসটাকে প্রিপেয়ার করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এক্সপার্টের কাছ থেকে হয়তো রিপোর্টও আনতে হবে, এবং দেখাতে হবে যে কেন এই যে কান্ট্রি পলিসি নোট অনুযায়ী বাংলাদেশের সমস্যা নাই, এটা বলার পরও কেন রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটিতে পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। এ ব্যাপারে আপনাদেরকে দেখাতে হবে এবং দেখায় দিতে হবে যে কেন কান্ট্রি পলিসির নোট থেকে ডেভিয়েট করতে হবে, সেখান থেকে সরে এসে গ্রাউন্ড রিয়েলিটির ভিত্তিতে আমাদেরকে দেখতে হবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা অনেকেই হয়তো মনে করেন, যেটা আমি প্রায় দেখি, যে অ্যাসাইলাম আসলে এই দেশে থাকার আরেকটা পন্থা, কিছুই হচ্ছে না অ্যাসাইলাম করে দাও। আসলে কিন্তু তা নয়। অ্যাসাইলাম তাদেরই জন্যে যাদের দেশে গেলে বিপদ হতে পারে, যাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন, যাদের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তারাই। এটা ঠিক আরেকটা থাকার একটা পথ নয়। এবং আমরা
অ্যাজ এ লয়ার সবচেয়ে বড় যে প্রবলেমে সম্মুখীন হই সেটা হচ্ছে যে প্রায়ই আমাদেরকে অ্যাপ্লিকেন্ট বা ক্লায়েন্ট এসে বলে আমার আর দেশে যেতে ইচ্ছা করে থাকতে চাচ্ছি, আমি একটা অ্যাসলাম করবো। সঙ্গত কারণে জিজ্ঞাসা করি আপনি কেন অ্যাসলাম করবেন, আপনার কী গ্রাউন্ড, দেশে গেলে আপনার কী প্রবলেম হবে? তখন বলে আপনি ভালো বোঝেন, আপনি একটা আমার বানাই দেন। আসলে এটা তো আমাদের কাজ নয়, অ্যাসালামের গ্রাউন্ড তো তৈরি করা আমাদের কাজ নয়। অ্যাসালামের কী সমস্যা এটা তো ক্লায়েন্ট আমাকে বলতে হবে, এবং ক্লায়েন্ট আমাকে বললে তখন হয়তো তাকে আমি জিজ্ঞাসা করব। ক্লায়েন্ট যদি বলে আমি আওয়ামী লীগ করি, দেশে গেলে বিএনপি সরকার আমাকে হ্যারাস করবে, তখন আমি বলতে পারি আপনি যে আওয়ামী লীগ করেন তার কি কোনো প্রুফ আছে? আপনি দেশে কি করতেন? আপনি আওয়ামী লীগ হিসাবে আপনার কি ছিল আপনার ভূমিকা, এবং আপনি কি কোনো পদে আসীন ছিলেন কিনা, আপনি কি কখনো বিএনপি দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা, আপনার কি কোনো সাপোর্টিং লেটার, সেই ধরনের প্রশ্ন তখন আমরা করব। কিন্তু এই সাপোর্টিং লেটারও তো আমরা বানাই দেব না, বা আপনার আওয়ামী লীগের মেম্বারশিপ কার্ডও তো আমরা বানাই দেব না, কিংবা আপনি আওয়ামী লীগ কবে হলেন, কীভাবে হলেন, এই কাহিনী তো আমরা আপনাকে বানিয়ে দেব না। তো যে কোনো কারণেই হোক আমাদের কমিউনিটির অনেকের ধারণা আছে যে উকিল সাহেবের কাছে গেলে তারা এখন বসে বসে একটা কাহিনী বানিয়ে দেবে। আমি হয়তো আওয়ামী লীগের ধারে কাছেও কোনো দিন নাই, কিন্তু ওনারা ঠিকই একটা কাগজ বানিয়ে আমাকে বানিয়ে দেবে আমি আওয়ামী লীগের একটা পার্টিকুলার একটা উপজেলার আমি সেক্রেটারি ছিলাম যুবলীগের, এখন একটা বানিয়ে দেবে। এটা কিন্তু বিনীতভাবে জানাচ্ছি, এটা কিন্তু লয়ারদের কাজ নয়। এটা কিন্তু তারা কখনোই করবে না। কোনো ভালো লয়ার কখনো এভাবে আপনার জন্য এই কেসটা সাজিয়ে দেবে না। হ্যাঁ, আপনি যে ডকুমেন্ট আনবেন, আপনি যে ইনফরমেশান আনবেন, সেটার ভিত্তিতেই তো উনি হয়তো কেসটা করবেন, সাজাবেন, এবং উনি হয়তো আপনাকে বিভিন্ন ডকুমেন্ট চাইবেন। তার অর্থ কিন্তু এই না উনি আপনাকে বলছেন যে যান গিয়ে ওই হোয়াইট চ্যাপেলের ওই কোনায় গিয়ে একটা ডকুমেন্ট বানিয়ে নিয়ে আসেন। উনি কিন্তু সেটা বলছে না। আপনার কাছে উনি জেনুইন ডকুমেন্ট উনি চাচ্ছেন, যে ডকুমেন্ট দিয়ে উনি হয়তো আপনার কেসটাকে উনি সাজাবেন, কিন্তু এইভাবে ওনার পরে চাপ দেওয়াটা ঠিক নয়। প্রায়শই সময় অনেকে লোকে বলেন আমি অমুক সলিসিটরের কাছে গিয়েছি, দেখেন 3 বছর ছিল উনি আমার জন্য কিচ্ছু করে নাই। আরে ভাই, কিচ্ছু কী করবেন? উনি কি আপনার কেসটা তৈরি করে দেবেন? উনি কি বাংলাদেশ থেকে আপনার জন্য একটা ভুয়া মামলা আনবেন? আর ভুয়া যে বাংলাদেশ থেকে মামলা আনলেই এই দুটো ভুল ধারণা আছে আমাদের কমিউনিটিতে। একটা হচ্ছে যে বাংলাদেশ থেকে মামলা আনলেই মনে হয় কেসটা যেতে যায়, আর একটা হচ্ছে যদি আমি মেডিকেল নোট দিতে পারি যে আমার এখানে মেন্টাল হেলথের প্রবলেম হয়ে গেছে, আমি ডিপ্রেশনে আছি। প্রশ্ন হচ্ছে তুমি ডিপ্রেশনে থাকলে বাংলাদেশে যাও, বাংলাদেশে অনেক ভালো ভালো মেন্টাল হেলথের ডক্টর আছে, সব বড় বড় শহরেই ভালো মানসিক বিশেষজ্ঞ আছে। তো তুমি তাদেরকে গিয়ে তুমি রোগ দেখাও না, এটা একটা ইস্যু হবে। সেখানে যদি মামলা থেকে থাকে তাতে কী হয়েছে? তুমি আইনজীবী লাগাও, অভিজ্ঞ আইনজীবী লাগাও, তুমি মামলা লড়ো। যদি তুমি নির্দোষ হও, তবে তুমি অবশ্যই মামলা থেকে বেরিয়ে যাবে। কারণ এখন তো বাংলাদেশের সম্পর্কে এরকম কোনো রিপোর্ট নাই যে আদালতের উপরে সরকার প্রভাব খাটিয়ে নির্দোষ মানুষকে জেল দিয়ে দিচ্ছে রাজনৈতিক কনসিডারেশন, এরকম কিন্তু কোনো রিপোর্ট নাই। যদি আপনি আনতে পারেন, কিন্তু আপনি বলতে পারেন যে আপনি একজন নির্দোষ মানুষ এবং আপনি কখনো ন্যায় বিচার পাবেন না, কারণ আদালতকে নিয়ন্ত্রণ করছে সরকার, এবং সরকারের মদতে আদালতের জাজ সাহেবরা আপনাকে একটা অন্য ধরনের একটা জাজমেন্ট দিয়ে দেবেন। অনেকক্ষণ কথা বলা হলো, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ সময় এসে গেছি। আজকে আমরা অনেকগুলো আপডেট দিলাম, কল হয়তো একটা কম না হয়েছে। তো আবার আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সপ্তাহ 2 পরে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি। ঠিক আছে, ভালো থাকেন। আজকে এইখানেই সমাপ্তি।